আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। দেখো আমার ছাদের গাছ থেকে আমার রাজকন্যা লেবু তুলবে, তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম আসমানের একটু ভিডিও। এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে নিজে করেছে। তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা যে আমার রাজকন্যা কিভাবে এই ভিডিওটা করে আমি যখন অফিসে ছিলাম তখন আমাকে পাঠিয়েছিল, আর আমি তখন বসে বসে এডিট করে ভয়েস দিয়েছিলাম। যাই হোক, দেখো এই লেবু গাছটা থেকে কিন্তু আমরা বেশ কিছু লেবু খেয়েছি, যেটা তোমাদের মাঝে অলরেডি আমি শেয়ার করেছি। এই লেবুগুলো কিন্তু খুবই সুস্বাদু, অনেক রস। আর আমার রাজকন্যা লেবু ছিঁড়ে জীবনে প্রথম সে লেবু কাটলো। অবশ্য তোমাদের কাছে এটা আকর্ষণীয় লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে লাগতেছে। তার কারণ আমার একমাত্র রাজকন্যা সে গাছ থেকে লেবু ছিঁড়ে এনে কেটেছে। তার আগে একদিন লেবু ছিঁড়েছে কিন্তু কাটে নাই, আজকে সে কেটেছে, কেটে আমাকে পাঠিয়েছে। আর এই যে দেখো, তারপরে আমি ছাদে রেডি হয়েছি, অফিসে যাব। রেডি হইয়া যে কাজটা আমি প্রতিদিন করি, গাছগুলাকে একটু চোখ বুলাই, হাত দেই, আর তখন আমার হাজবেন্ড আমাকে একটু ভিডিও মাঝে মাঝে করে দেয়, আবার দেয় না। তখন আমি একাই করি সামনের ক্যামেরা দিয়া। আজকে কি মনে করে যেন একটু করে দিল, তাই তো তোমাদের মাঝে শেয়ার করার জন্য বসে পড়লাম, ভয়েসও দেওয়ার জন্য বসে পড়েছি। তোমরা কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছো, তোমাদের সকলকে আবারও আমি প্রতিদিনের মতো, নিত্যদিনের মতো জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। চলে আসো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে। লাইক দিতে কৃপণতা করো না, লাইক দিতে কিন্তু তোমার কোনো কষ্ট হবে না, জাস্ট একটা আঙ্গুল টিপে দিলেই কিন্তু লাইক হয়ে যায়। আমি কিন্তু তোমাদের সবাইকে লাইক দেই, সাবস্ক্রাইব করে দেই। আমি তোমাদের কাছে কিন্তু অত বেশি চাই না, তবে এখন আমি লাইক চাই এই কারণে, ভিউর জন্য না। তোমার একটা মূল্যবান লাইক আমার এই ভিডিওটা তোমার কোনো বন্ধুবান্ধবের কাছে পৌঁছা দিতে পারে, সেই কারণে আমি লাইক চাই। আমার ভিডিও ধীরে ধীরে গ্রো হচ্ছে, তোমাদের ভালোবাসা দেখে আমি আসলেই অনেক আনন্দিত। আর তারপরে দেখো, তোমরা তো জানো বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছে আমার হাজবেন্ড আর আমার রাজকন্যা, যেগুলো আমি ধীরে ধীরে রান্না করছি আর খাচ্ছি, আর তোমাদের মাঝে একটু একটু করে শেয়ার করতেছি। এখানে ছিল পুঁটি মাছ, ছোট পুঁটি মাছ, যেটাকে গ্রামের বাড়িতে ভাষায় বলে তিতকা পুঁটি, তিতকা পুঁটি ভাজা, আর তার সাথে তিতকা পুঁটি দিয়ে করলা ভাজা। আর এই যে ছিল পুঁই শাকের ডাঁটা, পুঁই শাকের ডান্ডি, পুঁই শাকের ডগা, এগুলা দিয়ে এক পালা ভাত আমি খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো কচু, এই যে এখানে দেখো আজকে রান্না করব বাবার বাড়ি থেকে আনা করলা, উস্তা, উস্তা আর ওই তিতকা পুঁটি, আর তার সাথে কচু চিংড়ি। আর বাসায় যেহেতু একটু ফল ছিল, মেয়েটাকে কেটে দিলাম। আর আমি কিন্তু এই কাজগুলো অফ ক্যামেরায় করে নেব, যেটা তোমাদের মাঝে একটু একটু করে লুক দেখিয়ে দেই। আর নিত্যদিনের মতো কিন্তু আমি চলে আসি তোমাদের মাঝে, একজন ইউটিউবারের যা দরকার আমি তাই করি। আমি জানি না আমার এডিটিং বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তবুও আমি তোমাদের মাঝে ভিডিও ছাড়ি। তোমাদের কমেন্ট দেখলে মনে হয় যে তোমরা আসলে আমাকে ভালোবেসেই কমেন্ট করো। আর এই যে দেখো ফলটা কেটে মেয়েকে দেব, মেয়ে অবশ্য খায় না, শুধু নাম তার, খাই আমরা দুইজন। তারপরে দেখো একে একে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওটা একদম সেরে নেব। আর তার সাথে দেখো কাজগুলোও কিন্তু অফ ক্যামেরায় করে করে ফেলেছি। এই যে করলা কেটেছি, উস্তা যেটাকে বলে উস্তা কেটেছি, এগুলো কিন্তু আমার ভাইয়ের বউ, এই উস্তা আমার ভাইয়ের বউ লাগিয়েছে, তার গাছ থেকে সে নিজে পেরে দিয়েছে আমার হাজবেন্ডকে। কচু তার নিজের হাতে লাগানো, ভাইয়ের বউ দিয়েছে আমাকে কচু। এবার বোঝো ভাইয়ের বউ আমার জন্য কচু পাঠিয়েছে। তার সাথে আমি রান্না করব আজকের আয়োজনে আমার সংসারে বা আমার ফ্যামিলিতে বা আমার ঘরে। এই যে দেখো কচু আর করলা, এগুলা আজকে রান্না বাড়া থাকবে, আর এগুলা দিয়েই কিন্তু আমরা খাবো। তোমরা তো জানো যে আমরা অত বড় লোক না, গরিব মানুষ, এবং সাদা মাঠা লাইফ, সাদা মাঠার লাইফে যা রান্না করি তা খাই, তা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে কচু দিয়া, সাথে একটা আলুও দিয়েছিলাম, আর ওই যে পুঁটি,
দেখতেই তো পাইছো। তার সাথে বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় ভাত, এই যে এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি, সেইটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বাবার বাড়ি থেকে আনা জিনিস, এর সাথে জড়িয়ে আছে আবেগ, অনুভূতি, ভালোবাসা, মায়া, মমতা, রাগ, গোসা, স্নেহ, মমতা, কত কিছু। আর এই যে দেখো আমি কিভাবে রান্না করব, সব তো তোমাদের দেখাবো না, সেটা আগেও বলেছি এখনও বলি। আমি বলেছি আমার লাইফের কিছু কিছু অংশ আমি ভিডিওতে রাখবো, যেটা আমার মনে হবে যে এইটা আমার জন্য কষ্টদায়ক, বা এইটা আমাকে কষ্ট দিয়েছে, বা এইটা আমাকে আনন্দ দিয়েছে, এইরকম কিছু জিনিস আমি রাখবো। তোমরা হয়তো বিশ্বাস করবে এবং করবে না। ভাইয়ের বাড়ি থেকে যে সবজিগুলো এনেছে, এই সবজিগুলো যদি না আনতো তাহলে হয়তো আমরা মরিচ পোড়া দিয়ে ভাত খাইতাম। জানি না তোমরা বিশ্বাস করবে কি না, কিন্তু এইটাই সত্যি। অনেক কিছু আছে যেগুলো সত্যি বলা হয় কিন্তু কেউ বিশ্বাস করে না। আবার অনেকে আছে গায়ে করে ঝগড়া করে, তাদের আসলে চেহারাটাই গোড়ামুখী, তাদের চেহারাটাই মনে হয় ঝগড়াইতে, এবং তারা অনেক উপরের লেভেলে, হাই লেভেল কোয়ালিটির, কিন্তু তবু তারা ঝগড়া। কেন ঝগড়া করে আমি জানি না, কেন তার এরকম স্বভাব, কেন সে এরকম স্বভাবের। আসলে সব জায়গায় কিন্তু এইরকম মানুষ আছে। তোমাদেরকে এই কথাটা আমার ব্যক্তিগত একটা কারণে বললাম। গোড়ামুখী একটা মানুষ আছে যাকে আমার সকালে দেখতে হয় এবং 2টার সময় দেখতে হয়। মানুষটা আসলেই ঝগড়াইটা, মানুষটাকে না আমার একটু ভালো লাগে না, কিন্তু কি করব, সহ্য তো তাকে করতেই হয়। অল্প একটু সময়ের জন্য 40 মিনিট আমার তাকে সহ্য করতে হয়। গোড়ামুখী একটা লোক। আমি শুধু একা না, 60-65 জন লোকেই তাকে পছন্দ করে না, কিন্তু সে সেইটা বুঝতেই চায় না। সে না নিজেকে অনেক কিছু মনে করে অনেক বুদ্ধিমতী, অনেক স্মার্ট, সে মহাপণ্ডিত, সে অনেক কিছু বোঝে, তাকে সবাই রেসপেক্ট করে, তাকে সবাই স্নেহ করে, সবাই ভালোবাসে। আসলে কিন্তু না, তার পিছনে অনেকেই গিবাদ গায়, কিন্তু সে এটা বোঝেই না। কিন্তু আমি না অন্যরকম একটা মানুষ, আমাকে নিয়ে কেউ যদি ঘানাঘাসি করে আমি কিন্তু বুঝতে পারি, কিন্তু আমার কিছু কিছু সময় আছে আমি তাদের পাত্তা দেই, আবার কিছু কিছু সময় পাত্তা দেই না। কিন্তু তাকে নিয়ে এত ঘানাঘাসি, কিন্তু সে না বুঝতেই চায় না। সে নিজেকে মহারানীর আসনে বসাইতে চায়, আর কেউ তাকে মহারানী মনেই করে না। এইরকম কিন্তু অনেকের জীবনেই অনেক মানুষ থাকে না বলো? আবার অনেকের জীবনে আশেপাশে যারা আছে তারা কিন্তু অনেকেই চালাক। যেমন আমার আশেপাশে সবাই চালাক, শুধুমাত্র আমি ছাড়া। আমি একেবারে সোজা এবং সরল প্রকৃতির মতন থাকতে চাই, যাতে আমাকে সবাই সহজ মনে করে, যে এই ব্যক্তি সহজ, সে খুব সহজেই কোনো না কোনো কিছু করতে পারে। আমিও সেরকমই মনে করি। যাই হোক, দেখতে দেখতে কিন্তু, কথা বলতে বলতে কিন্তু আমি দেখো রান্না কচু কিভাবে করতে হবে। বাবার বাড়ি থেকে ভাইয়ের বউ কচু পাঠাইছে, নিজ হাতে লাগাইছে, সে তার নিজ হাতে লাগানো কচু আমার জন্য পাঠিয়েছে, যেটা আমিও চিংড়ি মাছ দিয়ে খুব এনজয় করে রান্না করে খেয়েছি। কিছু মানুষ আছে সত্যি গোড়ামুখী, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, তাদের এই ঝগড়াও কেউ শুনতে চায় না, তবুও করতে চায়। নিজেকে সে অনেক মহান ভাবতে থাকে, কিন্তু কেউ তাকে মহান ভাবে না। এরকম আমার আশেপাশে অনেক মানুষই আছে। যাই হোক, দেখো আস্তে আস্তে কচু রান্না করে নিলাম, তারপরে তোমাদের সাথে অনেক কথা বক বক করে গেলাম। তোমরা কিন্তু আমার ভিডিওতে অনেকেই ভালোবেসে কমেন্ট করো, ইতিমধ্যে আমি জেনে গেছি যে তোমরা অনেকেই আমাকে সত্যি ভালোবাসো। আবার অনেকে কিন্তু কটূক্তি করেও কমেন্ট করো। কচুটা কিন্তু একেবারে হয়ে যাওয়ার পথে। এর পাশে আমি এখন করব এই যে পুঁটি মাছ ভাজা। পুঁটি মাছটা ভাজা হয়ে গেলে করলা ভাজি করব। দেখতে থাকো, দেখতে থাকলে বুঝতে পারবা কীভাবে আমি রান্না করি। সবটুকু সম্ভব না দেখানো, তারপরে একটু একটু অংশ আমি তোমাদের মাঝে দিলাম।
তোমাদের হয়তো মনে হইতে পারে পুঁঠিগুলো একবারে দিয়ে দিতে ভেঙে যাবে না, না, এই পুঁঠিগুলো একেবারে তাজা। আর এগুলো কিন্তু টিটকা পুঁটি। টিটকা পুঁটি তো দূরের কথা, ঢাকা শহরে বড় পুঁটিও কিন্তু কিনকে খাওয়া যায় না, সেগুলো কিন্তু কাটতে গেলেই পচে যায়, ধোয়া তো দূরের কথা। আর এগুলো দেখো এতটাই তাজা যে একটা পুঁঠিও কিন্তু ভাঙ্গে নাই। আর একবারে দিয়ে দিছি, একবারে এই যে দেখো তুইলে নিছি, করকরা করে ভাজা। তোমরা এভাবে খাও কিনা জানি না, তবে আমার গ্রামে আমার বাড়িতে এরকমই বেশি খায়। আর তোমাদেরকে আজকে আমি বলবো আমার দাদি করলা এভাবে ভাজি করে। এই যে টিটকা পুঁটি ভাইজা উঠাইয়া এই তেলের ভিতরেই কিন্তু আমি করলাটা পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। তারপরে যখন করলা হয়ে যাবে দিয়ে দেবো কিন্তু আমি এই পুঁঠিগুলা। তোমরা যদি সঙ্গে থেকে সবটুকু ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা। আর এই যে দেখো সেই তেলের ভিতরেই কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ আর একটুখানি রসুন দিয়ে দিয়েছি। এরপরে দেবো কিন্তু করলা। করলা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলে পরে করলাটা একটু বাদামি কালার হইলে আমি কিন্তু ওই পুঁঠিগুলো দিয়ে দেবো। আর তোমাদেরকে একটা কথা বলি, দেখো তোমরা কিন্তু আমার আগের পুরান ভিডিও দেখলে বুঝতে পারবা ভাজি কিন্তু আমার অত বেশি বাদামি হয় না, কারণ আমি করি না। আমি সবুজ সবুজ খাইতে পছন্দ করি, আমার কাছে সবুজ থাকলে দেখতে ভালো লাগে এবং আমার কাছে মনে হয় খাইতেও ভালো লাগে। আর তোমাদেরকে বিশ্বাস করতে পারবো না, জানো পরাণের ভাই বোন, এই করলা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, মনে হইতেছিল যে সত্যি এটা একেবারে তাজা, গাছ থেকে ছিঁড়ে পাঠাইছে এই করলাগুলা। একটু মনে হয় না যে কোনো ফরমালিন দেওয়া ছিল বা কোনো সার ওষুধ দেওয়া ছিল। এত ফ্লেভার বের হয়েছিল করলার, সাধারণত ঢাকার শহরের করলা রান্না করতে গেলে এরকম ফ্লেভার বের হয় না। আর এই যে এখন মাছগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু আমার দাদি রান্না করতো এভাবে। আমার দাদি মাছ দিয়ে করলা এভাবে জাগতো, যেটা আমিও মাঝে মাঝে করি। আর আমার হাজব্যান্ড যেহেতু কিছু বলে না মাছ দিলে করলায়, তাই আমার অত বেশি অসুবিধা হয় না। আমি এই করলা আর মাছ মিলাইয়া এভাবে কিন্তু ভাজি, যেটাকে তোমরা বলতে পারো কি বলে আমি জানি না, তবে আমি ভ্যারাইটিস ভাজি, করলা ভ্যারাইটিস করি এই যে মাছ দিয়া। আমার কাছে বেশ লাগে, তোমরাও খেয়ে দেখতে পারো। একটু করলাটা এই মাছগুলা দেওয়াতে আরও তিতা থাকে না, এমনিই তো তিতা নাই, আরও তিতা থাকে না, বেশ লাগে এইভাবে রান্না করলে। আর এইভাবে আমার দাদি রান্না করছে, আমার মাও এভাবে রান্না করছে, আমিও এভাবে করি। আমি জানি না আমার বাচ্চা করবে কি না, তবে আমার প্রজন্ম এভাবে কিন্তু রান্না করছে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা একেবারে শেষের দিকে। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওতে ছিলে এত সময় ধরে, তোমাদের সকলকে আমার অন্তর থেকে একদম অনন্তকালের জন্য ভালোবাসা। যতদিন আমার চ্যানেল থাকবে তোমরা আমার ভিডিওতে আসবে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, লাইক দিতে ভুলবে না। তোমার একটা মূল্যবান লাইক, তোমার লাইকের কারণে আমার এই ভিডিওটা পৌঁছাই যাইতে পারে তোমার কোনো পরিচিত বন্ধু বান্ধবের কাছে। তুমি যদি চাও যে আমার ভিডিওটা তোমার কোনো বন্ধুর কাছে পৌঁছে যাক, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবে এবং লাইক দিয়ে আমার ভিডিওর সঙ্গে থাকবে, চলে কিন্তু যাবে না। আর তারপরে দেখো গরম গরম ভাতে কিন্তু আমি এই ভাজি খেয়ে নিয়েছিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরে আবার আসবো আমি।